নমস্কার, খবরের শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। মোদী সরকারের 11 বছরের পূর্তিতে 11 বার প্রশ্নবাণ তৃণমূল। বোলপুরে জারি কাজল কেষ্টর দ্বন্দ্ব, ফের মঞ্চে উঠলেন না অনুব্রত। 8 মাস ধরে স্বাস্থ্যকেন্দ্রে পড়ে অত্যাধুনিক এক্স-রে মেশিন, টেকনিশিয়ান চেয়ে অতীনের দ্বারস্থ কাউন্সিলর। পাকিস্তানকে সাহায্য করা মানে সন্ত্রাসবাদে মদত হওয়া, বিশ্বকে বার্তা অভিষেকের। শান্তিপুরে পৌরসভায় 2 লাখ টাকা চুরির ঘটনায় বিহার যোগ, কাটিহার থেকে গ্রেপ্তার অভিযুক্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নরেন্দ্র মোদী শপথ নিয়েছিলেন 2014 সালের 26শে মে। তারপরে কেটে গিয়েছে 11 বছর। 2019 ও 2024 সালের মোদী ভারতের প্রধানমন্ত্রীর পদ রয়েছেন। তাই সোমবার মোদী সরকারের 11 বছরের পূর্তিতে সাফল্য খতিয়ান তুলে ধরেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। ঠিক একই পরিস্থিতিতে মোদী সরকারের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এদিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজেপি এবং মোদী সরকারের দিকে 11টি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। যেহেতু মোদী সরকারের 11 বছর পূর্ণ হলো, তাই 11টি প্রশ্ন তোলা হয়েছে, যেখানে মূলত সেই সময়কালে বিজেপির তরফে দেওয়া প্রতিশ্রুতি নিয়েই সব প্রশ্নগুলি করা হয়েছে পশ্চিমবঙ্গের শাসক দলের তরফে। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল বলেছেন, গত 11 বছরে বিজেপি সরকার যে কাজ করেছেন তার হিসেব নেওয়ার সময় এসেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সরকারের কাজের পর্যালোচনা করা হয়েছে তৃণমূলের তরফে। তাদের দাবি, প্রতিশ্রুতি পালনে মোদী সরকারের বড় কমতি থেকে গিয়েছে। অধিকাংশই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। তাই জনগণ ও কেন্দ্রের বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রতি হতাশ। একদিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে প্রশ্নগুলি তোলা হয়েছে তার মধ্যে অন্যতম ব্যাংক অ্যাকাউন্টের 15 লক্ষ টাকা করে দেওয়া এবং 2 কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি। এছাড়াও কৃষকদের আয় দ্বিগুণ করার যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল তা বাস্তবায়িত হয়নি বলেই এমনটা দাবি করেছেন তৃণমূল। একই সঙ্গে বাংলার শাসক দলের প্রশ্ন, হাওয়াই চপ্পল পরা লোকও হাওয়াই উড়োজাহাজে চড়বে। বিজেপি সরকারের দেওয়া এই প্রতিশ্রুতি কি ছিল না? তাহলে এই প্রতিশ্রুতি কি হলো? 100টি স্মার্ট সিটি তৈরির প্রতিশ্রুতি কেন পূর্ণ হয়নি এখন পর্যন্ত? ভারতীয় টাকাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তৃণমূল আরও প্রশ্ন তুলেছে, 2024 সাল নাগাদ ভারতের অর্থনীতিকে $5 ট্রিলিয়ন নিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কেন বাস্তবায়িত হয়নি? পেট্রোল এবং ডিজেলের দাম কমানোর প্রতিশ্রুতি কেন বাস্তবায়িত হলো না? প্রধানমন্ত্রীর নিজের মুখে বলা কথা, না খাউঙ্গা করে না খাউঙ্গা দুঙ্গা, এই সমস্ত কথাবার্তা বলেই কেন বারবার জনগণকে বিভ্রান্ত করে থাকে? এই সমস্ত কথা কেন তারা মাথায় রাখেননি? সবকা সাথ সবকা বিকাশ কেন বললেন, কিন্তু কিছুই কেন মানুষের উন্নয়নে গেল না? প্রশ্ন অনেকেরই। তৃণমূল কংগ্রেসের দাবি, 2014 সালে বিজেপি দেশের মানুষের কাছে যে আশ্বাসগুলি দিয়েছে সেই সরকার সেইগুলি আজও পূর্ণ করেনি। ফলে 11 বছরের পরিসীমা প্রাপ্তির দিনটিকে কেবল একটা হিসেবে নিকাশের দিন হিসেবে দেখতে হবে, যেখানে জনগণের প্রতিশ্রুতি পূরণের অভাব স্পষ্ট উঠে আসছে। তৃণমূলের মতে, দেশের জনগণের প্রতি দায়িত্ববোধের কথা স্মরণে রেখে বিজেপিকে তাদের প্রতিশ্রুতি পূরণের জন্য দায়বদ্ধ হতে হবে। বোলপুরে তৃণমূলের দ্বিতীয় মহামিছিল, আর সেখানেও কাজল কেস্টের দ্বন্দ্ব জারি রয়েছে। মিছিল শেষ হবার ফের একবার কাজল শেখকে উপেক্ষা করে মঞ্চে উঠলেন না অনুব্রত মণ্ডল। এমনকি মঞ্চের নিচেই হুড খোলা গাড়ি থেকে বক্তব্য দিতে শোনা গেল কেষ্টকে। সভাপতিত্বে এসেছেন তিনি না কি করতে এসেছেন? পাল্টা কাজল শেখের খোঁচা, হয়তো চোখে চশমা ছিল না তার। বীরভূমে তৃণমূলের কোর কমিটির ঘোষণা অনুযায়ী 3টি মহামিছিল ঘোষণা করা হয়েছিল। সোমবার দ্বিতীয় মিছিল হলো বোলপুর শহরে। সেই মিছিল ছেয়ে গিয়েছে অনুব্রত মণ্ডলের ছবি এবং কাট আউটে। আগেই অনুব্রত মণ্ডল বীরভূমের জেলার 3 মহকুমার 3টি মহামিছিলের ডাক দিয়েছিলেন। কোর কমিটির সিদ্ধান্ত ছাড়াই কিভাবে কর্মসূচি ঘোষণা করা হলো, এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন যজুধান হিসেবে পরিচিত বীরভূমের জেলা পরিষদের সভাপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ। পরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের সাংগঠনিক রদবদলে যে তালিকা প্রকাশ পেয়েছে তাতে দেখা যায়, আসন্ন বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হতেই বীরভূমের কোর কমিটির
ওপরের আস্থা রেখেছেন শীর্ষ নেতৃত্ব। তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে অনুব্রত মণ্ডলকে তার ডাকা কর্মসূচি করতে বলেন। এই মতোই কোর কমিটির অনুমোদন দেয় এই 3টি মিছিল। 25শে মে রামপুরহাটে ছিল একটি মিছিল, যেখানে দেখা গিয়েছে আশিস বন্দ্যোপাধ্যায় ডাকলেও মঞ্চে যাননি অনুব্রত মণ্ডল। মঞ্চে ছিলেন কাজল শেখ এবং চন্দ্রনাথ সিনহা। অনুব্রত মণ্ডল সেখানে সরাসরি মিছিলে যোগদান দিয়েছিলেন। বর্তমান সময়ে ওষুধের মূল্য বৃদ্ধি থেকে সার্বিকভাবে চিকিৎসা পরিষেবা ব্যয় সাপেক্ষ হয়ে উঠেছে, আর এর বাইরেই নেই রোগ নির্ণায়ক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। আর সেই পরিস্থিতিতে কলকাতা পৌর নিগমের সুস্বাস্থ্য কেন্দ্র দীর্ঘ 8 মাস ধরে পড়ে আছে অত্যাধুনিক এক্স-রে মেশিন, কিন্তু বিপুল টাকায় কেনা এই যন্ত্রটি চালানোর লোক নেই। ফলে এলাকার বহু সাধারণ নাগরিক এই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের বাধ্য হয়েই যেতে হচ্ছে বেসরকারি সেন্টারগুলিতে। মানুষের এই হয়রানি ঠেকাতে এবার ডেপুটি মেয়র অতীন ঘোষের দ্বারস্থ হলেন 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়। পৌর নিগম সূত্রে খবর, পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় কলকাতা পৌর নিগমের স্বাস্থ্য বিভাগে বিপুল খরচ করে উত্তর কলকাতায় একটি সুস্বাস্থ্য কেন্দ্র বসিয়েছেন এক্স-রে মেশিন। তবে 8 মাস ধরে সেই চাপা দিয়েই রয়েছে এক্স-রে মেশিনটার ওপরে। মেশিন চালানোর টেকনিশিয়ান নেই সেখানে। তাদের দাবি, বারে বারে স্বাস্থ্য বিভাগের সেই লোক দেওয়ার আবেদন জানিয়েছে কাউন্সিলর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়, তবে কোনো ধরনের সুহার হননি। শেষমেশ ডেপুটি মেয়র তথা কলকাতা পৌর নিগমের স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ অর্থাৎ অতীন ঘোষের কাছে দ্রুত লোক নিয়ে এটি নিয়োগ করার ব্যবস্থা চালু করার কথাই জানিয়েছে সাধারণ জনগণ। ডেপুটি মেয়র অতীন ঘোষের কথায়, পঞ্চদশ আর্থিক কমিশনের টাকায় কেনা ওই এক্স-রে মেশিন, সেটি চালানোর জন্য কলকাতা পৌর নিগমের স্বাস্থ্য বিভাগের রাজ্যের কাছে ফাইল পাঠায় কর্মী চেয়ে 2024 সালে 26শে জুন তারিখে পাঠানো হয়েছিল ফাইলটি। আদালতের মামলা চলছে এসএসসি সংক্রান্ত, বিচারাধীন হলে এই মুহূর্তে সমস্ত নিয়োগ বন্ধ রয়েছে। ব্যবস্থা গুরুত্বপূর্ণ বিষয়, তাই বিষয়ে অনুমতি নিয়ে একটি টেন্ডার করা হয়েছে মেশিনগুলি চালানোর জন্য। পিপিপি মডেলের মাধ্যমে মেশিনটি দ্রুত চালানো শুরু করা যেতে পারে। এই চূড়ান্ত হলে এখানে HR স্টাফ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সন্ত্রাসবাদের আশ্রয়স্থল হয়ে উঠেছে পাকিস্তান। বিশ্ববাসীকে বিষয়টি মাথায় রাখতে হবে। পহেলগাঁও বৈশরণে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের হামলার প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ায় থিস্টাক্সদের এই কথা আবারও একবার মনে করিয়ে দিলেন প্রতিনিধি দলের সদস্য, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে ভারত। পহেলগাঁও হামলায় মোক্ষম জবাবে অপারেশন সিন্দুরের অধীনে সামরিক অভিযান চালিয়েছে দেশ। বিশ্ব দরবারে সেই কথা তুলে ধরার জন্যই দক্ষিণ কোরিয়ার সিউলে পৌঁছে গিয়েছেন ভারতের প্রতিনিধি দল। জেডি সাংসদ সঞ্জয় রায়ের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল সদস্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার সিউলে অপারেশন সিন্দুর প্রচারের বক্তব্যে রাখার সময় তিনি বলেন, 9/11, 26/11 উড়ি পহেলগাঁও সন্ত্রাসবাদের প্রতিটি ঘটনা বারবার পাকিস্তানের নাম উঠে আসছে। জঙ্গিদের ক্রমাগত মদত দিয়ে চালাচ্ছে পাকিস্তান। বিষয়টি আমাদের ভুলে গেলে চলবে না। এমনকি ওসামা বিন লেদেনকেও আশ্রয় দিয়েছেন পাকিস্তান। কারণে যে দেশের অবতারবাদ তাদের হদিশ পাওয়া গিয়েছিল। অভিষেকের কথায় সৌজন্য এবং মননীয়তার সঙ্গে শুধু একটাই কথা বলতে চাই, পাকিস্তানকে কোনো রকমভাবে সাহায্য করা অর্থ হলো সন্ত্রাসবাদকে মদত দেওয়া। পাকিস্তানের হয়ে কথা বলা মানেই জঙ্গি কার্যকলাপে সমর্থন করা, কারণ বছরের পর বছর ধরে তাদের দেশের জঙ্গি সংগঠনগুলি আশ্রয় দিয়ে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তান ভারতের অর্থনৈতিক উন্নতি চায় না। পহেলগাঁও হামলায় তার প্রমাণ বলেই মনে করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে প্রচারে দক্ষিণ কোরিয়া সহ 33টি দেশে যাচ্ছে ভারতীয় প্রতিনিধি দল। সোমবার সিওলের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে বিশাল একটি আর্থিক বৈষম্য রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে প্রতি ক্ষেত্রে উন্নতি সাধন করেছে ভারত, অথচ পাকিস্তানে আজও তাদের অর্থ মন্দার সঙ্গে লড়াই করে চলেছে। শান্তিপুর পৌরসভা পার্কিং থেকে পুরকর্মীরা টাকা চুরি করার ঘটনা। বিহার থেকে গ্রেপ্তার মূলত অভিযুক্ত। বিহারের কাটিহার জেলা থেকে গণেশ যাদব নামের একটি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শান্তিপুর থানার পুলিশ। আর এই ঘটনায় বিহারের বড় কোনো চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা নিয়ে রানাঘাট পুলিশ জেলার সুপারিশ অশিস মৌর্য বলেন, গত 20 তারিখে শান্তিপুর পৌরসভায় একটি চুরির ঘটনা ঘটে থাকে। লিখিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিত্তিতে পুলিশের তদন্তে নেমে অভিযুক্তকে বিহারের
কাটিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেছি, তার সঙ্গে স্থানীয় কোনো চক্রান্ত কিংবা বিহারের বড় চক্র জড়িত আছে কি না জানবার চেষ্টা করা হচ্ছে। শান্তিপুরের পৌরসভায় গ্রুপ ডি কর্মী উত্তম প্রামাণিকের হৃদরোগ ব্যবস্থার সমস্যা রয়েছে। এই চিকিৎসার জন্য তিনি ব্যাংক থেকে 1,80,000 টাকা তুলেছিলেন। পৌরসভার পাশে একটি রাষ্ট্রীয় ব্যাংক থেকে সেই টাকা তুলে পার্কিংয়ে যান তিনি। সেখান থেকে স্কুটারের ডিকিতে ওই টাকা রাখেন। তা লক করে পুরসভা ভবনে ঢোকেন উত্তম প্রামাণিক। নিজের দপ্তরে গিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরে আসেন পার্কিংয়ে। উত্তম প্রামাণিক বলেন, আমি ব্যাংক থেকে 1,80,000 টাকা তুলে পার্কিংয়ে এসে স্কুটারের ডিকিতে ব্যাগ রেখে লক করে দিয়ে আমার দপ্তরে যাই। আমার বাড়ি পুরসভা থেকে 2 মিনিটের দূরত্ব। টাকা বাড়িতে রাখতে যাব এই দপ্তরে বলে গেছিলাম। কিছুক্ষণের মধ্যে পার্কিংয়ে ফিরে এসে স্কুটারের ডিকি খুলতেই দেখি টাকার ব্যাগ নেই। ওরা লক খুলেই টাকাটা বের করে নিয়েছে। তিনি আবারও বলেন, টাকা চুরির ঘটনায় অফিসে জানায়। তারপরে চেয়ারম্যান দপ্তরে গিয়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন। পার্কিংয়ে সিসিটিভি খারাপ ছিল। গোটা ক্যামেরা ফুটেজ দেখা যায় 2 জন লোক টাকার ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ খবর দেয়। পুলিশ পৌরসভা ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ব্যাংকের ফুটেজ পৌরসভার পার্কিংয়ের ওই 2 জনকে দেখা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে মূলত অভিযুক্তকে শনাক্ত করা হয়। তারপরে বিহারের কাটিহারে অভিযান চালিয়ে বাড়ি থেকে অভিযুক্ত গণেশ যাদবকে গ্রেপ্তার করা হয়। এই দিন ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে বলেই সূত্রে খবর।